ইতিহাসে এমন খুব কম শহর আছে যাদের শুধু পরাজিত করা হয়নি, পৃথিবী থেকেই মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কার্তেজ ছিল তাদের মধ্যে একটি। একসময় এই শহর এতটাই শক্তিশালী ছিল যে রোমান সিনেটের প্রভাবশালী নেতা কেটো দ্য এল্ডার তার প্রায় প্রতিটি বক্তৃতা শেষ করতেন একই বাক্যে, কার্তেজ মাস্ট বি ডেস্ট্রয়েড, অর্থাৎ কার্তেজকে অবশ্যই ধ্বংস করতে হবে। কিন্তু কেন? রোম কেন এত ভয় পেত কার্তেজকে? কে ছিল সেই হ্যানিবাল যার নাম শুনে রোম কেঁপে উঠত? আর কিভাবে ইতিহাসের সবচেয়ে ধনী ও শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি শেষ পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত হলো? আজকের গল্প কার্তেজ সাম্রাজ্যের গল্প, হারিয়ে যাওয়া এক মহাশক্তির গল্প। উত্তর আফ্রিকার উপকূলে আধুনিক তিউনিসের কাছে একসময় দাঁড়িয়েছিল এমন এক শহর যা পুরো ভূমধ্যসাগরের বাণিজ্য নিয়ন্ত্রণ করত। কার্তেজ, বিশাল বন্দর, শত শত জাহাজ, অগণিত সম্পদ আর ভয়ঙ্কর শক্তিশালী নৌবাহিনী। একসময় এই শহর এতটাই সমৃদ্ধ ছিল যে অনেক ইতিহাসবিদ একে প্রাচীন বিশ্বের অন্যতম ধনী ও শক্তিশালী নগরাষ্ট্র বলে মনে করেন। কিন্তু কার্তেজের ইতিহাস শুধু রোমের সঙ্গে যুদ্ধের গল্প নয়, এটা বহুবার ধ্বংস হয়ে আবার উঠে দাঁড়ানো এক শহরের গল্প। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব প্রাচীন কার্তেজ এবং রোমের সঙ্গে তাদের ভয়ঙ্কর সংঘর্ষ নিয়ে। তবে সেই সঙ্গে জানব রোমান কার্তেজ, ভ্যান্ডাল কার্তেজ, বাইজেন্টাইন কার্তেজ এবং মুসলিম যুগে কার্তেজের শেষ অধ্যায়ের গল্প। কারণ কার্তেজ শুধু একটি শহর ছিল না, এটি ছিল এক সভ্যতা। প্রচলিত কাহিনী অনুযায়ী কার্তেজ প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব 814 সালে। এর প্রতিষ্ঠাতা ছিলেন ফিনিশীয় রাজকুমারী ডিডো, যিনি এলিসা নামেও পরিচিত। তখনকার ফিনিশীয় নগরাষ্ট্র টাইরের রাজা ছিলেন তার ভাই পিগমিলিয়ন। প্রচলিত কাহিনী অনুযায়ী ক্ষমতার লোভে পিগমিলিয়ন ডিডোর স্বামী এসারবাসকে হত্যা করে। ডিডো বুঝতে পারেন টাইরে থাকা মানেই মৃত্যু, তাই তিনি তার অনুগত অনুসারীদের নিয়ে গোপনে জাহাজে পালিয়ে যান ভূমধ্যসাগরের দিকে। তারা সঙ্গে করে নিয়ে গিয়েছিল সোনা, রূপা, সম্পদ এবং ফিনিশীয়দের অসাধারণ সমুদ্রজ্ঞান। দীর্ঘ সমুদ্র যাত্রার পর তারা উত্তর আফ্রিকার উপকূলে এসে পৌঁছায়। সেখানেই ঘটে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত কিংবদন্তিগুলোর একটি। স্থানীয় এক শাসক ডিডোকে বলেছিল, একটি ষাঁড়ের চামড়া যতটুকু জমি ঢাকতে পারবে ঠিক ততটুকুই তোমাদের দেওয়া হবে। কিন্তু ডিডো ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। তিনি সেই চামড়াকে অসংখ্য সরু ফিতায় কেটে একটি পুরো পাহাড় ঘিরে ফেলেন। এই পাহাড়ের নাম ছিল বাইরসা। সেখানেই গড়ে ওঠে কার্তেজ। প্রথমে এটি ছিল ছোট্ট একটি বন্দর শহর, কিন্তু খুব দ্রুতই এটি পরিণত হয় এক বিশাল সামুদ্রিক শক্তিতে। কার্তেজের সবচেয়ে বড় শক্তি ছিল বাণিজ্য। তাদের জাহাজ ভূমধ্যসাগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করত। স্পেন, সিসিলি, সার্ডিনিয়া, কর্সিকা, উত্তর আফ্রিকা, ধীরে ধীরে ছড়িয়ে পড়ে তাদের প্রভাব। খ্রিস্টপূর্ব 332 সালে আলেকজান্ডার দ্য গ্রেট টাইর শহর দখল করার পর বহু ফিনিশীয় শরণার্থী কার্তেজে এসে আশ্রয় নেয়। তাদের সঙ্গে আসে বিপুল সম্পদ, দক্ষ ব্যবসায়ী এবং নতুন বাণিজ্যিক শক্তি। এরপর কার্তেজ দ্রুত ফিনিশীয় বিশ্বের নতুন কেন্দ্র হয়ে ওঠে। তাদের বন্দর ছিল অসাধারণ। একটি বন্দর ছিল বাণিজ্যের জন্য, আরেকটি শুধু যুদ্ধ জাহাজের জন্য। ইতিহাসবিদদের মতে সেখানে প্রায় 220টি ডক ছিল। তাদের নৌবাহিনী ছিল পুরো পশ্চিম ভূমধ্যসাগরের সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক শক্তি। কার্তেজ শুধু বাণিজ্যেই শক্তিশালী ছিল না, কৃষিতেও ছিল অত্যন্ত উন্নত। তারা উন্নত সেচ ব্যবস্থা ব্যবহার করত। ফল, জলপাই, আঙুর এবং শস্য উৎপাদনে ছিল অসাধারণ দক্ষ। কার্তেজের লেখক মাগো কৃষিবিজ্ঞান নিয়ে 28 খণ্ডের একটি বিশাল গ্রন্থ লিখেছিলেন, যা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে পরে রোমানরাও সেটি সংরক্ষণ করেছিল। এদিকে উত্তর আফ্রিকার নুমিডিয়ান ও বার্বার আদিবাসীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে কার্তেজ। তাদের অশ্বারোহী বাহিনী পরবর্তীতে কার্তেজের সামরিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। ধীরে ধীরে কার্তেজ হয়ে ওঠে পুরো ভূমধ্যসাগরের অন্যতম ধনী ও শক্তিশালী শহর। কিন্তু পশ্চিমে আরেক শক্তি দ্রুত উঠে আসছিল, রোম।
খ্রিস্টপূর্ব 264 সালে শুরু হয় প্রথম পিউনিক যুদ্ধ। সংঘর্ষের মূল কেন্দ্র ছিল সিসিলি। ভূমধ্যসাগরের মাঝখানে অবস্থিত এই দ্বীপটি ছিল বাণিজ্য ও সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্তেজ বহুদিন ধরেই সিসিলিতে প্রভাব বিস্তার করছিল। অন্যদিকে রোমও ধীরে ধীরে ইতালির বাইরে নিজেদের শক্তি বাড়াতে চাইছিল। পরিস্থিতি বিস্ফোরিত হয় মেসানা শহরকে ঘিরে। সেখানে স্থানীয় এক সংঘর্ষে দুই পক্ষ জড়িয়ে পড়ে, আর সেটি পরিণত হয় প্রাচীন বিশ্বের দুই মহাশক্তির পূর্ণাঙ্গ যুদ্ধে। সমস্যা হলো, সমুদ্রে রোমের কোনো অভিজ্ঞতাই ছিল না। কার্তেজের নৌবাহিনী তখন পুরো অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর শক্তি, কিন্তু রোমানরা দ্রুত শিখে নেয়। কথিত আছে তারা একটি বিধ্বস্ত কার্তেজীয় জাহাজ কপি করে নিজেদের নৌবহর তৈরি করেছিল। এরপর তারা করবাস নামে বিশেষ কাঠের সেতু ব্যবহার শুরু করে। এই সেতুর মাধ্যমে রোমান সৈন্যরা শত্রু জাহাজে উঠে সরাসরি হাতাহাতি যুদ্ধ করতে পারত, অর্থাৎ তারা সমুদ্র যুদ্ধকে স্থলযুদ্ধে পরিণত করেছিল। দীর্ঘ 23 বছরের ভয়ঙ্কর যুদ্ধের পর খ্রিস্টপূর্ব 241 সালে কার্তেজ পরাজিত হয়। তাদের সিসিলি হারাতে হয়, বিশাল ক্ষতিপূরণ দিতে হয়। এরপর রোম সার্ডিনিয়া ও কর্সিকাও দখল করে নেয়। কার্তেজ অপমানিত হয়েছিল, কিন্তু প্রতিশোধের আগুন তখনও নিভে যায়নি। প্রথম পিউনিক যুদ্ধে পরাজয়ের পর কার্তেজ নতুন করে শক্তি গড়তে শুরু করে স্পেনে। সেখানে উঠে আসেন ইতিহাসের অন্যতম কিংবদন্তি সেনাপতি হেনিবাল বার্কা। তার বাবা হেমিলকার বার্কা ছিলেন কার্তেজের বিখ্যাত সেনাপতি। প্রচলিত কাহিনী অনুযায়ী ছোটবেলায় হেনিবালকে রোমের বিরুদ্ধে চিরশত্রুতার শপথ করানো হয়েছিল। তিনি সেই শপথ কখনো ভুলে যাননি। খ্রিস্টপূর্ব 219 সালে হেনিবাল রোমের মিত্র শহর সাগুনটাম আক্রমণ করেন। রোম এটিকে যুদ্ধ ঘোষণার কারণ হিসেবে ব্যবহার করে। এরপর খ্রিস্টপূর্ব 218 সালে শুরু হয় দ্বিতীয় পিউনিক যুদ্ধ। আর তখনই হেনিবাল এমন কিছু করেন যা ইতিহাসে প্রায় অসম্ভব বলে মনে করা হতো। তিনি তার সেনাবাহিনী নিয়ে স্পেন থেকে আল্পস পর্বত অতিক্রম করে ইতালিতে প্রবেশ করেন। সঙ্গে ছিল যুদ্ধহাতি, বরফ, তুষারঝড়, ক্ষুধা, খাত আর মৃত্যু। পথে হাজার হাজার সৈন্যও মারা যায়, অনেক হাতিও বেঁচে থাকেনি, কিন্তু হেনিবাল থামেননি। রোমানরা কল্পনা করেননি যে কেউ এই ভয়ঙ্কর পথ পেরিয়ে ইতালিতে প্রবেশ করতে পারে। এরপর একের পর এক যুদ্ধে রোমকে পরাজিত করতে থাকেন তিনি। ট্রেবিয়া, লেক ট্রাসিমিন আর তারপর ব্যাটেল অফ কেন। খ্রিস্টপূর্ব 216 সালে সংগঠিত এই যুদ্ধে হেনিবাল এমন কিছু কৌশল ব্যবহার করেন যা আজও সামরিক একাডেমিতে পড়ানো হয়। তিনি ধীরে ধীরে রোমান বাহিনীকে ঘিরে ফেলেন এবং কয়েক ঘন্টার মধ্যেই রোমের বিশাল সেনাবাহিনী প্রায় ধ্বংস হয়ে যায়। অনেকে এটিকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ট্যাকটিক্যাল ভিক্টরি বলে মনে করেন। রোম আতঙ্কিত হয়ে পড়ে। কথিত আছে রোমান মায়েরা শিশুদের ভয় দেখাতো হেনিবালের নাম বলে। কিন্তু একটা সমস্যা ছিল, হেনিবালের কাছে পর্যাপ্ত সৈন্য ও সরবরাহ ছিল না। তিনি বহু যুদ্ধ জিতলেও রোম শহর দখল করতে পারেননি, আর রোম কখনো হার মানতে রাজি ছিল না। দ্বিতীয় পিউনিক যুদ্ধে শেষ পর্যন্ত পরিস্থিতি বদলে যায়। রোম ধীরে ধীরে আবার শক্তিশালী হয়ে ওঠে, অন্যদিকে কার্তেজ দুর্বল হতে থাকে। খ্রিস্টপূর্ব 202 সালে সিপিও আফ্রিকানাস উত্তর আফ্রিকার জামার যুদ্ধে হেনিবালকে পরাজিত করেন। কার্তেজ আবারও বিশাল ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। তাদের নৌবাহিনী দুর্বল করে দেওয়া হয়, তাদের সামরিক শক্তি প্রায় ভেঙে পড়ে। কিন্তু রোম এখনও সন্তুষ্ট ছিল না। রোমানদের কাছে কার্তেজ ছিল ভয়, প্রতিশোধ এবং সম্ভাব্য হুমকির প্রতীক। এরপর প্রতিবেশী নুমিডিয়ার সঙ্গে সংঘর্ষকে অজুহাত হিসেবে ব্যবহার করে রোম আবার কার্তেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শুরু হয় তৃতীয় পিউনিক যুদ্ধ। খ্রিস্টপূর্ব 149 সালে রোমান দূতেরা কার্তেজের সামনে অপমানজনক শর্ত দেয়। তাদের দাবি ছিল কার্তেজ শহর ভেঙে ফেলতে হবে এবং উপকূল ছেড়ে ভেতরের দিকে নতুন শহর গড়তে হবে। অর্থাৎ কার্তেজকে তার সমুদ্র শক্তি থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল রোম। কার্তেজ এই শর্ত মানতে অস্বীকার করে। এরপর রোম শহরটি অবরোধ করে। 3 বছর ধরে চলে ভয়ঙ্কর অবরোধ। ক্ষুধা, আগুন, রাস্তায় রাস্তায় যুদ্ধ। কার্তেজের সাধারণ নাগরিকরাও
অস্ত্র হাতে লড়াই শুরু করে। নারীরা নিজেদের চুল কেটে ধনুকের ছিলা তৈরি করেছিল বলেও উল্লেখ পাওয়া যায়। অবশেষে খ্রিস্টপূর্ব 146 সালে কার্তেজ পতন হয়। সিপিও এমিলিয়ানাস শহরটি দখল করেন। হাজার হাজার মানুষ নিহত হয়, অনেকে দাসে পরিণত হয়। এক সময়কার সেই মহাশক্তি আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। কথিত আছে শহরটি ধ্বংস হতে দেখে সিপিও নিজেও কেঁদে ফেলেছিলেন। রোম শুধু কার্তেজকে হারাতে চায়নি, তারা চেয়েছিল পৃথিবী যেন এই শহরের অস্তিত্বই ভুলে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কার্তেজের গল্প এখানে শেষ হয়নি। পরে রোমানরা আবার শহরটি পুনর্নির্মাণ করে। রোমান কার্তেজ দ্রুত উত্তর আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়। এটি রোমান সাম্রাজ্যের জন্য শস্য উৎপাদনের প্রধান কেন্দ্রগুলোর একটি ছিল। খ্রিস্ট ধর্ম বিস্তারেও এই শহরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অগাস্টিন ও হিপ্পো এর মতো গুরুত্বপূর্ণ ধর্মতাত্ত্বিক ব্যক্তিত্ব কার্তেজের সঙ্গে যুক্ত ছিলেন। 397 খ্রিস্টাব্দে কার্তেজ কাউন্সিলও এখানে অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু 5ম শতকে আবার বিপর্যয় নেমে আসে। 439 খ্রিস্টাব্দে জার্মানিক ভ্যান্ডালরা তাদের রাজা জেনেসেরিগের নেতৃত্বে কার্তেজ দখল করে। শুরু হয় ভ্যান্ডাল কার্তেজ। ভ্যান্ডালরা ভূমধ্যসাগরের জলদস্যুতার মতো অভিযান চালাতো। এমনকি 455 খ্রিস্টাব্দে তারা রোম শহরও লুট করেছিল। পরে 534 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান প্রথমের সেনাপতি বেলিসারিয়াস উত্তর আফ্রিকায় অভিযান চালান। ভ্যান্ডাল রাজ্যের পতন হয়। কার্তেজ আবার বাইজেন্টাইন সাম্রাজ্যের অংশে পরিণত হয়। আরও একবার শহরটি পুনর্জীবিত হয়েছিল, কিন্তু সেটিও স্থায়ী হয়নি। সপ্তম শতকের শেষ দিকে ইসলামী উমাইয়া খিলাফত দ্রুত উত্তর আফ্রিকায় বিস্তার লাভ করছিল। কার্তেজ তখন ছিল বাইজেন্টাইনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর একটি। 698 খ্রিস্টাব্দে উমাইয়া সেনাপতি হাসান ইবনে আল নোমান কার্তেজ আক্রমণ করেন। উমাইয়া খিলাফতের বাহিনী এবং বাইজেন্টাইনদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়। প্রথমে বাইজেন্টাইনরা শহরটি পুনর্দখল করতে সক্ষম হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হাসান ইবনে আল নোমানের বাহিনী আবার আক্রমণ চালায়। এইবার বাইজেন্টাইন শক্তি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। কার্তেজ দখল করা হয়। শহরের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়, যাতে বাইজেন্টাইনরা আর কখনো এটিকে ব্যবহার না করতে পারে। এরপর ধীরে ধীরে পাশের শহর টিউনিস হয়ে ওঠে নতুন কেন্দ্র। কার্তেজের গুরুত্ব কমতে শুরু করে, কিন্তু ইতিহাসের শেষ আঘাত তখনও বাকি ছিল। হাফসিদ রাজবংশের অধীনে কার্তেজ ছোট একটি দুর্গ হিসেবে টিকেছিল। 1270 খ্রিস্টাব্দে শুরু হয় অষ্টম ক্রুসেড। ফ্রান্সের রাজা নবম লুই উত্তর আফ্রিকায় অভিযান চালান। তখন অঞ্চলটি শাসন করছিল হাফসিড রাজবংশ। ক্রুসেডাররা কার্তেজের আশেপাশের অঞ্চল দখল করলেও শেষ পর্যন্ত তারা পরাজিত হয়। এরপর হাফসিড শাসক মোহাম্মদ আল মুস্তানসির শহরের অবশিষ্ট প্রতিরক্ষা ও বহুস্থাপনা ধ্বংস করার নির্দেশ দেন, যাতে ভবিষ্যতে আর কোনো বিদেশি শক্তি এটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না পারে। এভাবেই কার্তেজের শেষ অবশিষ্ট গৌরবও ইতিহাসের অন্ধকারে হারিয়ে যায়। আজ আধুনিক তিউনিসিয়ায় এখনও পড়ে আছে সে শহরে ধ্বংসাবশেষ। ভাঙা দেয়াল, ধ্বংস হওয়া বন্দর, পুরনো স্নানাগার, বাইরসা পাহাড়ের নীরব ধ্বংসাবশেষ। শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধ, আগুন আর সাম্রাজ্যের উত্থান পতনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কার্তেজ। একসময় এই শহরটি ছিল রোমের সবচেয়ে বড় ভয়, এক হারিয়ে যাওয়া মহাশক্তি কার্তেজ। ইতিহাসের এমন আরও ইন্টারেস্টিং সব গল্প জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান আপনার মতামত।